মেক্সিকো এবং কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে আমেরিকা সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার বিকেলে ফ্লোরিডার পাম বিচে পৌঁছায় ট্রুডোকে বহনকারী বিমানটি। সেখান থেকে মার-আ-লাগোতে ট্রাম্পের সাথে নৈশ ভোজে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী। মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যতক্ষণ না উভয় দেশ মাদক ও অবৈধ অভিবাসীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা বন্ধ করতে সহায়তা না করবে, ততক্ষণ পর্যন্ত এই শুল্ক হার বহাল থাকবে। এই অবস্থায় কানাডিয়ান শিল্পগুলোতে এটি সম্ভাব্য প্রভাব নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের শাটল টাউনে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ট্রাম্পের পরিকল্পনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ তিনি যখন কোনো বিবৃতি দেন তখন তা বাস্তবায়নের পরিকল্পনা করেন। ট্রুডো বলেন, ট্রাম্প মূলত তার নিজ দেশের নাগরিকদের জন্য দাম বাড়াবে, যার নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকার শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর। কিন্তু কানাডা আমেরিকা যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে, আর কানাডার সরকার এই বিষয়টি নিয়ে একসাথে কাজ করতে যাচ্ছে। এদিকে ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ফ্লোরিডার পাম বিচে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। সেখান থেকে মার-আ-লাগোতে ট্রাম্পের নৈশভোজে যোগ দিয়েছেন তিনি। এ সময় উভয় দেশের সরকার প্রধানরা বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন, যার মধ্যে অন্যতম বাণিজ্য ও শুল্কের বিষয়টি। অন্যদিকে ট্রাম্পের এমন পরিকল্পনাকে সঠিক বলে মন্তব্য করেছেন ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি ব্রায়ান মর্জেনস্টান। তার মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ভালো হওয়ার পাশাপাশি অভিবাসী সমস্যারও সমাধান হবে। সেই সাথে উভয় দেশের সাথেই অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে। ট্রাম্পের এই পরিকল্পনাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দ্য টরন্টো স্টারের অটোয়া ব্যুরো চিফ টোন্ডা ম্যাকচার্লস। তার মতে, এটি শুধু তার নিজ দেশের ব্যবসা বাণিজ্য ও ইউনিয়ন সেক্টরেই বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, এটি কানাডার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ক্রমে শক্তিশালী হচ্ছে টেসলা সিইও ইলন মাস্কের অবস্থান। আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে হাউস রিপাবলিকানদের সাথে বৈঠক করবেন ইলন, যেখানে নতুন প্রশাসনিক নীতিগুলো বাস্তবায়নে আলোচনা করবেন তিনি। এছাড়া বৃহস্পতিবার রাতেও ট্রাম্পের থ্যাঙ্কসগিভিং ডের পার্টিতে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা ইলন। বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের থ্যাঙ্কসগিভিং ডে পার্টি। সেখানে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সাথে একই টেবিলে বাইরের মানুষ ছিলেন মাত্র একজনই, তিনি ইলন মাস্ক। গানের তালে তালে ইলনের পিঠ চাপড়ে দিচ্ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুধু থ্যাঙ্কসগিভিং পার্টি নয়, নির্বাচনের পর ট্রাম্পের অন্যতম সহচর হয়ে উঠেছেন ইলন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে গুরুত্বপূর্ণ ফোন আলাপেও ট্রাম্প যুক্ত করে নেন ইলনকে। ট্রাম্পের সাথে ইলনের গলায় গলায় বন্ধুত্বকে দুজনেরই স্বার্থে হচ্ছে বলে মনে করেন দ্য আটলান্টা জার্নাল কনস্টিটিউশনের ওয়াশিংটন ব্যুরো চিফ। ইলন এর মধ্যেই সরকারের $3 ট্রিলিয়ন সাশ্রয়ের পরিকল্পনার কথা বলে আসছেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইলন মেডিকেয়ার, মেডিকেডের মতো বিষয়গুলোতে হাত দিলে দুজনের সম্পর্ক কতদিন টিকে সেটা নিয়ে সংশয় সাংবাদিক অ্যান্ড্রু এগারের। ইলন কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবি বন্ধ এবং আইআরএসের জন্য প্রয়োজনীয় $20 বিলিয়ন বাজেট বাতিলের পক্ষে প্রচার চালাচ্ছেন। সেক্ষেত্রে বিকল্প কি হবে? এর মধ্যেই বিবেক রামাস্বামীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডিওজিইর নেতৃত্ব দেবেন ইলন। এই দুই সদস্য ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই আগামী 5 ডিসেম্বর ক্যাপিটল হিলে বৈঠক করবেন হাউস রিপাবলিকানদের সাথে। উপস্থিত থাকবেন স্পিকার মাইক জনসনও। ইলন মাস্ক তার পরিকল্পনাগুলো তুলে ধরবেন রিপাবলিকানদের মধ্যে। এবার কাঞ্জিকাটের 6 জন ডেমোক্রেটিক আইন প্রণেতা থ্যাঙ্কসগিভিং উদযাপনের সময় বোমা হামলার হুমকি পেয়েছেন। তারা হলেন সেনেটর ক্রিস মার্ফি, কংগ্রেস সদস্য জিম হাইমস, জোহানা হেইস, জো কোর্টনি, জন লারসন ও রোসা ডিলোরো। তবে তাদের বাড়ি তল্লাশি করে কোনো ধরনের বিস্ফোরক পাননি কর্মকর্তারা। স্টেট এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে এই হামলার হুমকির ঘটনার তদন্ত করছে এফবিআই। থ্যাঙ্কসগিভিং উদযাপনের সময় বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন কানেটিকাটের 6 জন ডেমোক্রেটিক আইন প্রণেতা। তাদের মধ্যে সেনেটর ক্রিস মার্ফি এবং কংগ্রেস সদস্য জিম হাইমস রয়েছেন।
সামাজিক মাধ্যমের পোস্টে হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ সদস্য জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাথে থ্যাঙ্কসগিভিং উদযাপনের সময় তার বাড়িতে বোমা হামলার হুমকি সম্পর্কে তিনি জানতে পারেন। দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন, তবে কর্মকর্তারা তার বাড়িতে বোমা বা বিস্ফোরক খুঁজে পায়নি বলে তিনি জানিয়েছেন। কংগ্রেস সদস্য জোহানা হেস এক বিবৃতিতে জানিয়েছেন, তার বাড়ির মেইল বক্সে একটি পাইপ বোমা রাখা হয়েছে বলে স্থানীয় পুলিশ একটি ইমেইল পেয়েছিল, তবে পুলিশ তার বাড়িতে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক সদৃশ বস্তু খুঁজে পায়নি বলে তিনি জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক জাকারি কোহেন বলেন, এ ধরনের ঘটনা এটি প্রথম নয়। এর আগে একইভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্যাবিনেটের জন্য মনোনীত লোকজনকেও বোমা হামলার মিথ্যা হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের দিনে বোমা হামলার হুমকি ছিল, নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা ছিল। এফবিআই সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ ম্যাকেইব বলেন, এ ধরনের হুমকির ঘটনায় তিনি বিস্মিত নন। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিশ্চিত জানেন, এ ধরনের হুমকির ঘটনা 90% মূল্যহীন। নিজের প্রয়োজনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের প্রতারণার মামলায় হস্তক্ষেপ করতে পারেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সাংবাদিক এরল লুইস। তিনি বলেন, ক্ষমা ঘোষণার এখতিয়ার না থাকলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের দায় মুক্তিতে প্রভাব খাটাতে পারেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর নিউ ইয়র্কের আদালতে রায় হওয়া নিজের মামলাগুলোর নিষ্পত্তিতে এরিক অ্যাডামসকে ব্যবহার করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে অভিযুক্ত মেয়রের মামলার রায়ে নিজের প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতে পারেন তিনি। সিএনএন এর সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানান রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও টিভি উপস্থাপক এরল লুইস। তিনি বলেন, ডেমোক্রেটিক মেয়রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রেসিডেন্ট নির্বাচনেও নিউ ইয়র্ক সিটি থেকে বেশ ভালো সমর্থন কুড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে সবগুলো মামলায় আদালতের দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রচারণায় একাধিকবার সেগুলোকে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিক কুটাচাল বলে অভিযোগ তোলেন তিনি। ট্রাম্পের মতো তার মামলাগুলোর বিপরীতেও নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এরিক অ্যাডামস। সীমান্ত সংকট ও অবৈধ অভিবাসীদের নিয়ে ফেডারেল সরকারের সমালোচনা করায় তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তার। কোনো এক প্রচারণায় ট্রাম্পও দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন মেয়র অ্যাডামস। ফলে বিশ্লেষকরা মনে করছেন, অ্যাডামসের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও প্রভাব খাটিয়ে রায়ে বাধা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গভর্নর হুকুলকে রাজি করিয়ে মেয়রের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থাও করতে পারেন তিনি। তবে ট্রাম্পের থেকে বাড়তি কোনো সুবিধা নেবেন না বলে জানান মেয়র অ্যাডামস। বলেন, আইনি প্রক্রিয়ায় মামলাটি সুরাহা করতে চান তিনি। সীমান্তে নজিরবিহীন হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনকে সহায়তা দিতে চান টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার এডিনবার্গে স্টেট ন্যাশনাল গার্ডের সদস্যদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে সীমান্ত পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে কঠিন পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে আসছে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দিতে টেক্সাস প্রস্তুত বলে জানান গভর্নর। এদিকে চায়না বিদেশে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে লোন স্টার স্টেটে দেশটির বিনিয়োগ ঠেকাতে অ্যাবটের পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সীমান্ত নীতি ছুঁড়ে ফেলে দেবেন, এমন পদক্ষেপ নেবেন যাতে করে অবৈধ অভিবাসন প্রত্যাশীরা কোনো ঠাঁই না পায় আমেরিকার মাটিতে, অর্থাৎ গণহারে বিতরণ করবেন শরণার্থীদের। পুরোটা সময় জুড়ে ট্রাম্পের পাশে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। আর 5ই নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের অভাবনীয় বিজয়ের পর তো প্রেসিডেন্ট ইলেক্টের পরিকল্পনা বাস্তবায়নে 1400 একর জমি অনেকটা উপহার হিসেবেই প্রস্তুত রেখেছেন বিতাড়িত হতে যাওয়া শরণার্থীদের আটক রাখার স্থান হিসেবে। শুধু তাই নয়, যে কোনো ধরনের সহায়তা দিতে লোন স্টার খ্যাত স্টেট প্রস্তুত আছে বলে জানিয়েছেন অ্যাবট।
সীমান্তে নতুন করে দেয়াল ওঠানোর প্রস্তুতিও সম্পন্ন। শুক্রবার তাই এডিনবার্গে স্টেট ন্যাশনাল গার্ডের সদস্যদের পরিদর্শনে গিয়েছিলেন গভর্নর, যেখানে গ্রেগ বাইডেন প্রশাসনের সরাসরি নাম উল্লেখ না করে বলেন, গত কয়েক বছরে সীমান্ত পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এই অবস্থা থেকে উত্তরণে কঠিন পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে আসছে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দিতে টেক্সাস প্রস্তুত বলেও জানান গভর্নর। এ সময় সীমান্ত সুরক্ষায় টেক্সাসের ন্যাশনাল গার্ড সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। ওদিকে ট্রাম্পের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেবে সীমান্তবর্তী বিভিন্ন স্টেট পুলিশ। মেরিল্যান্ডের হারফোর্ড কাউন্টি শেরিফ জেফ গ্যালার আগামী প্রশাসনের এমন পরিকল্পনার প্রশংসা করেছেন। এদিকে চায়না বিদেশে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে লোন স্টার স্টেটে দেশটির বিনিয়োগ ঠেকাতে অ্যাবটের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। বলেছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করে চায়না, কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে বা দিতে রাজি নয়, ব্যবসার ক্ষেত্রেও সমান অংশীদারিত্বের পক্ষপাতী। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, চায়না আন্তর্জাতিক অঙ্গনে পুলিশি তৎপরতা চালায় না। এ সময় গ্রেগের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয়। পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন সহ অপরিহার্য সেবা নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ফি জমা দেওয়ার সুযোগ চালু করেছে নিউ ইয়র্ক কনসাল জেনারেল অফিস। এর পাশাপাশি মানি অর্ডারের মাধ্যমেও ফি পরিশোধের সুযোগ থাকছে। বাংলাদেশ কনসুলেটের নতুন অফিসে নামাজ পড়ার সুযোগ সহ বিভিন্ন সেবা বাড়ানোয় সন্তুষ্ট নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা। নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিসের মাধ্যমে আগে বিভিন্ন সেবা নেওয়ার সময় মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধ করার কারণে মাঝে মধ্যে বিড়ম্বনায় পড়তেন গ্রাহকরা। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে গেল 19 নভেম্বর থেকেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়ার নতুন সুযোগ চালু করে কনসাল অফিস। তবে এজন্য 3% অতিরিক্ত সারচার্জ দিতে হবে গ্রাহককে। মানি অর্ডার ম্যানেজ করতে গেলেও একদিকে সার্ভিস সিকার যারা, তাদেরও এটা কিনে আনতে হয়, সাথে না থাকলে আবার দোকানে যাইতে হয়, একটা ঝামেলা। বাইরে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে, কিংবা অন্য একটা ইনক্লেমেন্ট ওয়েদার, তখন আবার তাকে বলা যায় ভাই গিয়ে দোকান থেকে নিয়ে আসেন, এই করেন সেই করেন। এটা একটা হয়রানি। আমাদেরও এটা আবার ব্যাংকে জমা দিতে হয়, হিসাব রাখতে হয়, সেটাও একটা সমস্যা আছে। গ্রাহক চাহিদা বেড়ে যাওয়ায় গত 1 অক্টোবরে কনসাল জেনারেল অফিসের স্থান পরিবর্তন করা হয়। লং আইল্যান্ড সিটির 3110 37th অ্যাভিনিউয়ে 11,500 বর্গফুট জায়গা নিয়ে নতুন অফিস করা হয়েছে। বাড়ানো হয়েছে কাউন্টার, পার্কিং লট, টয়লেট ও নামাজের জায়গা। এতে সন্তুষ্ট গ্রাহকরা। অফিসের জন্য একটা উইন্ডো, তারপর হচ্ছে আপনার ই পাসপোর্টের জন্য একটা আলাদা উইন্ডো, তো এটা ভালো হয়েছে আগের থেকে অবশ্যই। লোকেশন ওয়াইজ দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের সাইড থেকে মানে ম্যানহাটন থেকে আসলে স্টেশনটাও কাছাকাছি। গুড সার্ভিস, লাইক ইটস ইজি টু পে এভরিথিং অনলাইন এন্ড লাইক উই ক্যান কাম এন্ড পে উইথ আওয়ার ক্রেডিট কার্ড। প্রতিদিন গড়ে 300 থেকে 350 জন বাংলাদেশি আমেরিকান সেবা নিয়ে থাকেন কনসাল জেনারেল অফিস থেকে। তবে পেমেন্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে এখনো বেশ কিছু গ্রাহক অসন্তুষ্ট। আমি প্রথমে মানি অর্ডার করলাম 125-এ, এখানে আসার পরে শুনলাম 137, আমাকে আবার সেকেন্ড টাইম মানি অর্ডার করা লাগলো। সো এগুলো হচ্ছে লিটল বিট হ্যাসেল, যেগুলো আসলে ইজিলি অ্যাফোর্ড করা সম্ভব। নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকানদের বিভিন্ন বিষয়ে সেবা দেওয়ার লক্ষ্যে 1990 সালে বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের যাত্রা শুরু হয়। গ্রাহকদের চাহিদা থাকায় এনআইডি কার্ড সহ বিভিন্ন সেবা বাড়ানোর চেষ্টা করছে কনসাল অফিস। আর যত সার্ভিস আছে সব কিন্তু আমরা দিনে দিনে দিই, এবং আমি যতটা জানি আমরা একমাত্র মিশন যারা সকালে নিয়ে বিকেলে জমা দিই। এখানে জাতীয় পরিচয়পত্র দেওয়ার যে সার্ভিস, এনআইডি ইস্যু করার যে সার্ভিসটি, সেটা আমরা হয়তো চালু করতে পারবো। আমরা চেষ্টা করব যত আর্লি বাড়া যায়, এবং মানুষের সেটা নিয়ে অনেক ডিমান্ডও আছে। আপনি জানেন, নাগরিকদের সেবার পরিসর বাড়ার ফলে বাংলাদেশ সরকারের রাজস্বও বাড়ছে। শীতের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশের কয়েক মিলিয়ন মানুষ। এর মধ্যে থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটাতে বের হওয়া মানুষের সংখ্যা 6 মিলিয়ন। প্রিয়জনদের সাথে ছুটি কাটিয়ে কেউ বা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পড়েছেন বিড়ম্বনায়। পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কগামী সড়কে ভারী তুষারপাতে আটকে গেছে শত শত গাড়ি। আকাশপথেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার 2000-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। পেনসিলভেনিয়ার ইরি শহরের এই রাস্তাটি থেকে দ্রুত বরফ সরানোর কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। কানাডা থেকে আসা হিমপ্রবাহ ইরি লেককে বরফে পরিণত করেছে। শুভ্র তুষারে ঢাকা পড়েছে চারপাশ। সড়কের উপর জমে থাকা অতিরিক্ত বরফ বিপাকে ফেলেছে পরিবহন চালকদের। যাত্রীরা নেমে গাড়ি ঠেলে ইঞ্জিন সচলের চেষ্টা করছেন। শুধু তাই নয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাসিন্দারা। ওঠানামা বন্ধ রয়েছে বিমানের। পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কগামী সড়কে সাদা বরফের উপর স্থবির হয়ে আছে শতাধিক গাড়ি।
বৃহস্পতিবার রাতে মিশিগানে অন্তত 15টা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিউ ইয়র্কের বাফেলো লেক অন্টারিওর তীরবর্তী বাসিন্দাদের জন্য জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হোকুল, কারণ এসব এলাকায় 6 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। এ অবস্থায় রবিবার থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটিয়ে বাড়ি ফেরা মানুষদের নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ, কারণ বৈরী আবহাওয়া এরই মধ্যে সড়ক পথে তীব্র যানজটের সৃষ্টি করেছে। আকাশপথও স্বাভাবিক নেই। আগামী কয়েক ঘন্টা এমনকি কয়েকদিন আবহাওয়ার অবস্থা কি দাঁড়ায় তা পর্যবেক্ষণ করছেন ইউনাইটেডের আবহাওয়াবিদরা। এদিকে কলোরাডোতেও ভারী তুষারপাত হতে পারে বলে স্টেটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। বলা হয়েছে এই তুষারপাত প্রাণহানি ঘটাতে পারে, তাই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। এদিকে আগামী রবি ও সোমবার ছুটি কাটিয়ে গন্তব্যে ফেরা মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই বছর ব্ল্যাক ফ্রাইডেতে দেশের 131 মিলিয়ন মানুষ কেনাকাটা করবে বলে আশা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন। গত বছর এ সময় $10 বিলিয়ন পণ্য কেনাবেচা হয় বলে তথ্য দিয়েছে অ্যাডভি অ্যানালিটিক্স। চলতি বছর তা $11 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে তারা। এদিকে ব্ল্যাক ফ্রাইডেতে যারা কেনাকাটা করতে পারছেন না তাদের জন্য সুখবর আছে সাইবার মানডে। এদিন বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যামাজন, বেস্ট বাই, টার্গেটের মতো কোম্পানিগুলো। ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা করতে শপিং মলগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখা গেছে। বছর জুড়ে আমেরিকানরা শপিং তালিকা তৈরি করে অপেক্ষা করেন ব্ল্যাক ফ্রাইডের জন্য। অবশ্য শুধু সাধারণ জনগণই নয়, অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরাও। এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের 131 মিলিয়ন মানুষ কেনাকাটা করবেন বলে ধারণা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন। গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে $10 বিলিয়ন পণ্য কেনাবেচা হয় বলে জানায় অ্যাডোবি অ্যানালিটিক্স। এবছর তা $11 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে তারা। ন্যাশনাল রিটেল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন কুলেন জানান, ছুটি শুরুর আগে ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডেকে কেন্দ্র করে মাথাপিছু $900 পর্যন্ত ব্যয় করবেন ক্রেতারা। ন্যাশনাল রিটেল ফেডারেশনের ধারণা, সশরীরে কেনাকাটায় এবছর ক্রেতারা রেকর্ড করবেন। ক্রেতাদের মধ্যে 65% সশরীরে কেনাকাটা করবেন বলে ধারণা করছেন ক্যাথরিন কুলেন। এদিকে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার আগে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন নার্ড ওয়ালেটের পার্সোনাল ফাইন্যান্স বিশেষজ্ঞ এলিজাবেথ অ্যাওলা। তিনি জানান, ব্ল্যাক ফ্রাইডের মতো দিনে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক ক্রেতাই নিজেদের বাজেট ছাড়িয়ে যান। অন্যদিকে থ্যাঙ্কসগিভিং ডের ছুটি এবং ক্রিসমাসের ছুটির মাঝামাঝি সময়ে দুইটি বড় কেনাকাটার দিনে মূল্য ছাড়ের পাশাপাশি অন্যান্য সুবিধার দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন উইলস ফার্গো রিটেল ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যাডাম ডেভিস। এদিকে ব্ল্যাক ফ্রাইডের ব্যস্ততার মধ্যেই কাজের নিরাপদ পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছেন 20টি দেশের কয়েক হাজার অ্যামাজন কর্মী। যদিও অ্যামাজনের দাবি, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করছে তারা। ঐতিহ্য ধরে রাখতে মালিকরা চালু রেখেছেন দেশের ছোট ছোট খেলনার দোকান। তারা জানিয়েছেন, বড় ব্র্যান্ডের ভিড়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। ছুটির মৌসুমে কেনাকাটায় বড় ব্র্যান্ড এবং অনলাইন স্টোরে কেনাকাটার পাশাপাশি ছোট খেলনার দোকানেও ভিড় করছে শিশুরা। বছরের এই সময় বিশ্বজুড়ে শিশুরা তাদের পছন্দের খেলনার তালিকা তৈরি করে এবং ছুটির দিনে শপিং মলে গিয়ে ঝুড়ি ভর্তি করে। শুধুমাত্র বড় ব্র্যান্ডের দোকান এবং অনলাইন শপিং স্টোর থেকেই নয়, তারা নিজেরা ছোটখাটো খেলনার দোকানে গিয়ে পছন্দের খেলনা কিনতে ভালোবাসে। টয় অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দেশে প্রতি বছর আনুমানিক $3 বিলিয়ন মূল্যের খেলনা বিক্রি হয়। নিউ ইয়র্ক সিটির ইস্ট ভিলেজের দ্য মার্চ হেয়ার স্থানীয় মালিকদের খেলনার দোকানগুলোর মধ্যে অন্যতম। কয়েক বছর আগে অ্যালানা এবং কারেন দোকানটি চালু করেন। ইস্ট 9th স্ট্রিটে ডাইনোসর নামে 30 বছরের একটি খেলনার দোকান ছিল, সেটি মহামারীর সময় বন্ধ হয়ে যায় বলে জানান তারা। 2023 সালে স্মল বিজনেস স্যাটারডেতে সারা দেশের ভোক্তারা $17 বিলিয়ন খরচ করেছেন। অন্যদিকে নিউ জার্সির লং বিচে 1976 সালে সুজান হে এবং তার প্রয়াত স্বামী মিলে হে মার্কেট নামে ছোট একটি খেলনার দোকান চালু করেন। পাজল থেকে শুরু করে সংগ্রহযোগ্য ক্রিয়েটিভ ক্রাফট পণ্য পাওয়া যায় তার দোকানে। সুজান বলেন, ছুটির দিনের মৌসুমে তার দোকানে খুব বেশি বিক্রি হয় না, গ্রীষ্মকালে তার দোকানে ক্রেতার ভিড় বেশি থাকে। তিনি আরো জানান, তার দোকানের গ্রাহকদের অনেককেই তিনি বেড়ে উঠতে দেখেছেন, এখন তাদের সন্তানদের বেড়ে উঠতে দেখছেন। বর্তমান সময়ে বড় খেলনার দোকানগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলে জানান সুজান।
দেশের অভিভাবকদের মধ্যে শিশুদের বাসায় রেখে পড়াশোনা করানোর প্রবণতা বাড়ছে। 2023-24 শিক্ষাবর্ষে শিশুদের স্কুলের বদলে বাড়িতে পাঠদান করাচ্ছেন এমন পরিবারের সংখ্যা বেড়েছে। বৃদ্ধির এই হার 8 থেকে 67% মধ্যে ওঠানামা করছে। দেশের 30টি স্টেটের অভিভাবকদের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য দিয়েছে জনস হপকিন্স স্কুল অব এডুকেশন। তবে ঠিক কী কারণে অভিভাবকদের মধ্যে প্রবণতা বাড়ছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি জনস হপকিন্সের প্রতিবেদনে। করোনা মহামারী কাটিয়ে ওঠার কয়েক বছর পরও দেশের অভিভাবকদের মাঝে তাদের শিশুদের বাসায় রেখে শিক্ষা দেয়া বা হোম স্কুলিং এর প্রবণতা বাড়ছে। দেশের 30টি স্টেটের উপর গবেষণা চালিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে জনস হপকিন্স স্কুল অফ এডুকেশন। হোম স্কুল গ্রোথ 2023-2024 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত শিক্ষাবর্ষে যেসব স্টেট হোম স্কুল এনরোলমেন্টের তথ্য প্রকাশ করেছে তাদের 90% ক্ষেত্রেই হোম স্কুল কার্যক্রমে অংশ নেওয়া পরিবারের সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, গত শিক্ষাবর্ষে রোড আইল্যান্ডে হোম স্কুলিং এ অন্তর্ভুক্ত পরিবারের সংখ্যা 67% বেড়েছে। নর্থ ডেকোটার ক্ষেত্রে তা ছিল 24%, তবে ওয়াইওমিং এ বৃদ্ধির হার 10%-এর নিচে। অভিভাবকেরা শিশুদের বাসায় রেখে পড়ানোর বিষয়ে কেন আগ্রহী হয়ে উঠছেন জানতে চাইলে নিউজ নেশনসকে জনস হপকিন্স স্কুল অফ এডুকেশন রিসার্চের শিক্ষক ডক্টর অ্যাঞ্জেলা ওয়াটসন বলেন, ঠিক কি কারণে তারা এমন করছেন সেটি জানা যায়নি। এছাড়া সামগ্রিকভাবে দেশের সব জায়গায় কম বেশি এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বলেও জানান তিনি। এই বিষয়টি জানার জন্য গবেষণা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু যে হোম স্কুলিং এর প্রবণতা বাড়ছে তা নয়, অনেক অভিভাবক প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকেও নিজেদের সন্তানদের সরিয়ে নিচ্ছেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে অভিভাবকেরা পাবলিক স্কুলের চেয়ে বাসাকেই বেশি প্রাধান্য দেন বলে জানান তিনি। তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েও অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে বাসায় রেখে পড়াতে চান। হোম স্কুলিং এর ক্ষেত্রে স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেলেও এর সঠিক কারণ অজানা। কোন ধরনের মহামারী বা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় কোনো ব্যাঘাতের কারণে যে এমনটা ঘটেনি তা পুরোপুরি স্পষ্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।